হ্যাঁ স্যার। হ্যাঁ, শুরু করি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণं জগদ্গুরুं পাদপদ্মে তয়োশ্রিত্वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्ते यतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। আচ্ছা, আপনারা ওই এর ব্যাপারে বলেছিলেন, কোশ্চেনের প্যাটার্নের ব্যাপারে একটু। হ্যাঁ, আমি একবার দাঁড়িয়ে যাচ্ছি। আচ্ছা, আপনাদের কি কোনো স্যার বলেছেন পরীক্ষার ব্যাপারে কবে হবে ইত্যাদি ইত্যাদি? না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অবশ্য আমি চন্দন স্যারের ক্লাসে শনিবারে ছিলাম না। আচ্ছা, বাকিদের কাছে কোনো খবর আছে? তাই কেন? সমস্যা হচ্ছে না কেন? আচ্ছা, এবারে হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? হ্যাঁ। হ্যাঁ, আমাদের প্রশ্ন যেগুলো মাল্টিপল চয়েসের কথা আমরা বলেছিলাম, মূলত ওটাকে আমরা এমনি একটা তো গ্রামার পোর্শন থাকছে, তার সঙ্গে একটা যেমন আমরা যে গল্পগুলো পড়েছি সেই গল্পগুলো থেকে আসবে। গল্পগুলো পড়েছি, তার সঙ্গে বিভিন্ন রকমের টেক্সট পড়েছি, সেগুলোর ভেতর থেকেই আসবে কোনো না কোনো একটা অংশ থেকে। যেমন আমি বলেছিলাম একবার যে পানি নিয়ম, যে একটা রয়েছে যে নমস্তস্মৈ পানি নয়ে অথবা তসমৈ পানি নয়ে নমঃ, এই যে টেক্সটটা ছিল, এই টেক্সটগুলো একটু ইম্পর্টেন্ট, সেটা আমি পরীক্ষার আগে বলে দেবো কোন টেক্সটগুলো পড়তে হবে। এবারে দেখুন কোশ্চেন কেমন হবে, এইরকমই হবে যে কর্তা ইত্যস্য প্রাতিপদিকম কিম। আপনারা এই অংশগুলো বারবার বারবার পড়েছেন। কর্তা ইত্যস্য ইত্যস্য প্রাতিপদিকম কিম। ঠিক আছে, সংস্কৃত বললে প্রশ্ন বুঝতে অসুবিধা হচ্ছে না কিছু? তাহলে এখানে এরকম চারটে অপশন থাকবে, কোনটা হবে কর্তৃ, প্রাতিপদিক কোনটা সেটা আপনারা জানেন ভালো করে। ঠিক একইভাবে দধি ইত্যস্য প্রথমা বিভক্তি বহুবচনম কিম ভবতি, মানে কোনোটার প্রাতিপদিক জিজ্ঞেস করা হচ্ছে, কোনোটার কোনো বিভক্তির বচনের রূপ জিজ্ঞেস করা হচ্ছে। বোঝা গেছে? এই ধরনের প্রশ্নই আসবে। তারপরে অসিহি ইত্যস্য প্রাতিপদিকম কিম। ঠিক আছে, একইভাবে ঋষি ইত্যত্র ইত্যস্য বিভক্তিম বচনম চ চিনুত। চিনুত মানে হচ্ছে নির্ণয় করুন, ঋষি এই পদটাতে কোন বিভক্তি কোন কোন বচন রয়েছে। ঠিক আছে, তো এই ধরনের প্রশ্ন মানে তিন রকমের টাইপ হয়ে গেল। একটা হয়ে গেল আপনি প্রাতিপদিক নির্ণয় করবেন, একটা হয়ে গেল কোন বিভক্তির কোন বচন, আর হচ্ছে গিয়ে আরেকটা যে কোন একটা শব্দ দিয়ে তার দ্বিতীয় বিভক্তির বহুবচনে কি রূপ হয়। বুঝা গেছে? তাহলে এই রকম তিনটে প্যাটার্নের কোশ্চেন আসতে পারে। তারপরে একই রকম ভাবে স্বস্ত্রী ভূমি ইত্যনয়োঃ প্রথমা বিভক্তিঃ বহুবচন রূপম চিনুতা। দেখতে পাচ্ছেন স্বস্ত্রী ভূমি, এগুলোতে দ্বিতীয় প্রথমা বিভক্তি বহুবচনের রূপ। এগুলো আমি মূলত কিসের দেখাচ্ছি, এটা মানে আমাদের অজন্ত শব্দগুলোর ক্ষেত্রে দেখাচ্ছি, ঠিক একইভাবে হলন্ত শব্দগুলোর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, তারপরে এতেষু ইকারান্ত পুংলিঙ্গ শব্দ কাহা।
এখানে দেখুন পুংলিঙ্গ শব্দ নাস্তি, এখানে 4টে শব্দ দেওয়া আছে, তার মধ্যে কোনটা পুংলিঙ্গ শব্দ নয়? কপি, মুনি, নিয়ন্তা, গিরি, গিরায়াহা, কোনটা পুংলিঙ্গ শব্দ নয়? ইকারান্ত পুংলিঙ্গ শব্দ নয়। এটার উত্তর কি হবে বলুন তো? লেখাই আছে এখানে। আচ্ছা, ঠিক আছে, এই রকম ধরনের প্রশ্নগুলো আসবে। আর বাকি সেরকম কিছু বিভক্তি বহুবচনম চিহ্নিত রিক্তস্থানে দৃঢ়মস্তি। হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন দেখাচ্ছি। দেখুন এখানে এই একটা প্রশ্ন রয়েছে, শক্তি ইত্যস্য সমানার্থকম পদম চিনুতা, মানে যে শক্তি শব্দটা রয়েছে, এই শক্তি শব্দের অর্থ কি? ঠিক আছে, এই রকম ধরনের তার সমানার্থক শব্দ, বাদ বাকি সব সেমই আছে, এই রকম ধরনেরই বিশেষ করে প্রশ্নগুলো আসবে। জানু শব্দের প্রথম বিভক্তির বহুবচনের রূপ। কালিদাসহ প্রসিদ্ধ, আমরা পড়েছিলাম টেক্সটের মধ্যেই আছে, কালিদাসহ প্রসিদ্ধ কবিঃ। এষা রজ্জুঃ দীর্ঘা अस्ति, এতস্য বাক্যস্য দ্বিবচনম রূপম লিখতা। এগুলো আপনারা টাস্কে করেছেন, হোম টাস্ক যেগুলো ছিল তার মধ্যে এগুলো অনেকবার এসছে, দ্বিবচন করা, বহুবচন করা প্রভৃতি। এত্যাহ কবেহ কৃতয়ঃ একবচনান্তম বাক্যম লিখতা, এই বাক্যটাকে এক বচনে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, এই ধরনের কোশ্চেন আসবে। স্পষ্ট ব্যাপারটা? কারো কোনো ডাউট আছে কি স্যার অন্যরকম ভাবে কিছু করা যেত? কোনো সাজেশন থাকলেও থাকতে পারে, বলুন। সাদিকা ম্যাম? না না, সে ঠিকই আছে, তবে আগের বারের থেকে একটু কঠিনই মনে হচ্ছে। জানি না, এখনো আমাদের তো পড়া তৈরি কতটা হয়েছে তার উপর নির্ভর করবে। না, কঠিন বললে আমি বলবো যেটা, দেখুন আপনারা একটু ভাবছেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে যে লেভেলের আপনারা এতদিন পর্যন্ত টাস্ক করে এসছেন সবকটাই আমি তো প্রায় প্রায় সকলের যারা যারা কাজ পাঠাতেন, বিশেষ করে সাদিকা ম্যাম, তারপরে আমাদের সৌহার্দ্য, আমি কাজ যেটা দেখেছি সেই অনুসারে আমার তো মনে হয় না যে এটা খুবই কঠিন হবে। মানে কোনো যে যে অংশগুলো আপনারা টেক্সটে পেয়েছেন তার এক্সারসাইজ করেছেন, সেই এক্সারসাইজ থেকেই আসবে সবটাই। হ্যাঁ, ওইখানে না এক্সারসাইজের ওপরে যে এক্সাম্পলটা দেয়া থাকতো, আমরা তো ওই এক্সাম্পলটা দেখে নিয়ে করতাম, সুতরাং কোনো অসুবিধে একদমই হতো না। আচ্ছা প্রত্যেক বাড়িতে একটা করে ওখানে দেয়া থাকে না। আচ্ছা তাতে আচ্ছা। আমাদের অবশ্য, হ্যাঁ, এই নয় যে আমরা পড়াটা তৈরি করব না, সেটা নয়, সেটা তো হুম ঠিকই। না, ধীরে 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 জিনিসটা হয়ে যাবে, আমার মনে হচ্ছে না যে খুব কঠিন হবে। বাকিদের কি মনে হচ্ছে? উজানি আর মধুমিতা ম্যাম, আপনাদের কি মতামত? এইরকম প্রশ্ন কি ঠিক আছে? না, ঠিকই আছে। মনে হচ্ছে তো পারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মধুমিতা ম্যাম? হ্যাঁ স্যার, মনে তো হচ্ছে পারবো, তারপর জানি কিন্তু আচ্ছা, পরীক্ষার না সময় 3 আমার ঘন্টা কনফিডেন্স, সময়ও যেন মনে হয় অনেক কম। হ্যাঁ ওটাই হচ্ছে বিষয়, কিন্তু আমার কনফিডেন্স আপনারা পারবেন আমার যতটা ধারণা, কারণ আপনারা যেভাবে টেক্সট গুলোর উত্তর দিয়ে দেন সেখান থেকে আমার এটা মনে হয় যে আপনারা পারবেন, খুব কঠিন হবে না। হয়তো দেখতে লাগছেও না, আমার তো মনেই হচ্ছে না, আমি পড়াচ্ছি বলে কিনা জানি না, কিন্তু আমার তো মনে হচ্ছে না কিছুতেই। তো যাই হোক, ঠিক আছে। আচ্ছা, আমরা পঞ্চমী বিভক্তি পড়ে ফেলেছিলাম, আজকে ষষ্ঠী থেকে আবার শুরু হবে, তাই তো? পঞ্চমী শেষ হয়ে গেছিল যতটা আমার মনে আছে, আর ষষ্ঠীও বোধহয় শুরু করেছিলেন একটু। ষষ্ঠীও হয়েছিল কিছুটা। এই যে অজন্ত শব্দানাম ষষ্ঠী বিভক্তি, এর হলন্ত শব্দ থেকে ষষ্ঠী বিভক্তি হবে। সাদিকা ম্যাম শুরু করুন। না, মধুমিতা ম্যাম পড়ুন, সাদিকা ম্যাম না, মধুমিতা ম্যাম। হ্যাঁ স্যার। বাণিজ্যः হস্তে কঙ্কণম अस्ति। হুম বাণিজ্যোঃ সমীপে গ্রাহকাः সन्ति। হুম বাণিজ্যম আপনেষু বস্তুনি সन्ति। হুম
রাজ্ঞঃ এখানে বাণিজাহা, দেখুন এই যে প্রাতিপদিকটা যেটা ছিল আমাদের বাণিজ প্রাতিপদিক, বাণিক, বাণিজ্য, বাণিজাহা এরকম করে চলছিল। ষষ্ঠীতে প্রাতিপদিকের সঙ্গে খুবই সোজা, পঞ্চমীর একবচন যেমন ষষ্ঠীর একবচনও সেরকম হলন্ত শব্দের ক্ষেত্রে পঞ্চমীতেও বাণিজাহা হয় একবচনে, ষষ্ঠীতেও একবচনে বাণিজাহা হয়। এবারে ষষ্ঠীর দুই বচন বাণিজোহ এর সঙ্গে সপ্তমীর দুই বচনের সামীপ্য পাবেন, কারণ এর আগেও আপনারা এটা দেখেছেন যে রাম শব্দের ক্ষেত্রে আপনারা দেখুন ষষ্ঠীতে রামাস্যা রামায়োহ আর সপ্তমীতেও রামে রামায়োহ, মানে ষষ্ঠী সপ্তমীর মিল থাকে, সেটা আমরা পরে দেখছি। তো এখানে পঞ্চমীর সঙ্গে প্রথম আর মানে পঞ্চমীর এক বচন আর ষষ্ঠীর এক বচন সমান, বাণিজাহা। তারপরে ষষ্ঠীর দুই বচনে বাণিজোহ, বহু বচনে বাণিজাম, এখানে নাম আসে না। ঠিক আছে, যতগুলো হলন্ত শব্দ আসবে দন্তেন্যকার, এই যেরকম রামা নাম, লতা নাম এইরকম যে এসছিল ষষ্ঠীতে, এখানে ওই দন্তেন্যকারটা আর থাকে না। প্রত্যেকটাতে আপনারা দেখবেন ক্রমে ক্রমে সেইগুলোই আসবে, বনিজাম, মরুতাম এরকম করে সব আসবে। ঠিক আছে, কঙ্কণম মানে হচ্ছে চুড়ি। ঠিক আছে, হ্যাঁ, তারপরে পড়ুন। রাজ্ঞঃ শিরসি কিরীটম অস্তি। হুম রাজ্ঞোঃ মন্ত্রণা প্রচলতি। হুম রাজ্ঞাম সভা ভবতি। সভা ভবতি। কিরীটম মানে হচ্ছে মুকুট। ঠিক আছে, রাজ্ঞঃ রাজ্ঞোঃ রাজ্ঞাম, রাজা নাম না, রাজ্ঞাম। তারপরে বিদ্যার্থিনঃ হস্তে পুস্তকম অস্তি। হুম বিদ্যার্থিনঃ স্কন্ধেঃ স্যুতঃ অস্তি। হুম বিদ্যার্থীনাं পুরতः অধ্যাপকः অস্তি। अस्ति। विद्यार्थिनः विद्यार्थिन् प्रातिपदिकम, विद्यार्थिनः विद्यार्थिनोः विद्यार्थिनाम। ঠিক আছে, বিদ্যার্থিনः বিদ্যার্থিনোः বিদ্যার্থিনাম। এখানেও দেখুন বিদ্যার্থিন ছিল, খালি আমটা যুক্ত হয়ে গেছে। হ্যাঁ, রামের সঙ্গে যেমন রামা নাম নাম যুক্ত হয়, এখানে সেরকম নাম যুক্ত হয়নি, তাহলে বিদ্যার্থী নাম এরকম কিছু একটা হতো। বিদ্যার্থী নাম আমটাই কেবলমাত্র যুক্ত হয়েছে। নেক্সট, স্ত্রীলিঙ্গে। योषितः पादे किङ्कणिका अस्ति। হুম योषितोः पादेषु किङ्कणिकाः सन्ति। হুম योषितां पादेषु किङ्कणिकाः सन्ति। সন্তি। योषितः योषितोः योषिताম। ঠিক আছে, হলন্ত পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গের মধ্যে বিশেষ কোনো পার্থক্য খুঁজে পাবেন না। পঞ্চমীতেও বলেছিলাম, ষষ্ঠীতেও সেম জিনিস দেখতে পাচ্ছেন। योषितः योषितोः योषिताम, বাণিজः বাণিজোহ বাণিজাম, মরুতः মরুতোহ মরুতাম, এগুলো সব সেম। ঠিক আছে, কিঙ্কণিকা মানে হচ্ছে ঘুঙরু আর পায়ে। ইয়োষিতিয়া মানে নর্তকী নাকি? ইয়োষিতः ইয়োষিত শব্দের অর্থ নারী, ইয়োষিত শব্দের অর্থ নর্তকী নয়, ইয়োষিত মানে নারী। ঠিক আছে, নারীদের পায়ে কিঙ্কণিকা আছে, এরকম কথা। তারপরে বিদ্যুতः কান্তিः শোভতে। হুম বিদ্যুতোः কান্তিः শোভতে। হুম বিদ্যুতাं কান্তিः শোভতে। কান্তি শোভতে। আত্মনেপদী ধাতু এটা, শোভতে শোভেতে শোভন্তে আপনারা জানেন। তো বিদ্যুতাহ বিদ্যুতোহ বিদ্যুতাম। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আমি জিজ্ঞেস করি আপনাদের জানার জন্য। এই যে বাক্যটা, ঠিক আছে, এই বাক্যটাতে কর্তা কে বলুন তো? কর্তৃপদম কোনটা এই বাক্যে? কান্তি। কান্তি। খুব সুন্দর, খুব সুন্দর। ঠিক, প্রত্যেকটা বাক্যে এখানে কিন্তু এই কান্তিহি কান্তিহি এগুলোই হচ্ছে কর্তা। না হলে কি দেখুন শোভতে, সবগুলোতেই শোভতে আছে, কোথাও হ্যাঁ, শোভেতে শোভতে চেঞ্জ শোভন্তে হয়ে হয়ে যেত। যায়। হ্যাঁ, হুম। ঠিক, খুব সুন্দর। আচ্ছা, তারপরে পড়ুন। বাপুষः বর্ণः শ্যামः। হুম বাপুষোः বর্ণः গৌরः। হুম বাপুষাं বর্ণः শ্বেতः। শ্বেতः, তাহলে বপুষ প্রাতিপদিক, বপুহু বপুষি বপুংসি, নপুংসক লিঙ্গে এরকম চলে, ধনুহু ধনুষি ধনুংসি। তো তার ষষ্ঠীতে বপুষঃ বপুষোহ বপুষাম, ধনুষঃ ধনুষোহ ধনুষাম এরকম করে চলবে। ঠিক আছে, তাহলে দেখুন পুংলিঙ্গে স্ত্রীলিঙ্গে নপুংসকলিঙ্গে কিন্তু রূপের কোনো পার্থক্য বিশেষ দেখতে পাচ্ছি না। প্রাতিপদিকের সঙ্গে বিসর্গ হবে, প্রাতিপদিকের সঙ্গে ওকার বিসর্গ হবে, আর বহুবচনে প্রাতিপদিকের সঙ্গে আম হবে। এতটাই হচ্ছে এদের কাজ। নেক্সট, হলন্ত শব্দগুলোর ষষ্ঠী ক্রমশঃ পড়ুন।
एतद् वणिजः गृहम् হুম। द्वयोः वणिजः पार्श्वे বাণিজ্যোহ। वणिजोः पार्श्वे मधु नास्ति হুম। अयं वणिजं समाजः হুম। मम ঠিক আছে। হুম। सुहृदः पुस्तकम् হুম। एतयोः सुहृदयोः स्नेहः श्लाघ्यः শ্লাঘ্যः। হ্যাঁ। सुहृदं वाच्यः स्मरामि সুহৃদাম বাচঃ স্মরামি। ঠিক। তারপরে এটা এটা সুহৃদ মানে যেটা হচ্ছে না বন্ধু, মিত্র। এতয় সুহৃদ স্নেহ শ্লাঘ্য এটা হ্যাঁ, এদের এই দুজন বন্ধুর স্নেহ, মানে এক দুজনের পরস্পরের প্রতি যে দুজন বন্ধুর যে স্নেহ, সেটা শ্লাঘনীয়। শ্লাঘনীয় মানে প্রশংসার যোগ্য বা সম্মানের যোগ্য। রাগः বচनं পালনীয়म् হুম। রাগোः মৈত্রীं পশ্য হুম। রাজ্ঞাं যুদ্ধम् অখিলং বিনাশায়তি রাজ্ঞাম যুদ্ধম অখিলম বিনাশয়তি। ঠিক আছে। আচ্ছা, এখানে এখানে একটা প্রশ্ন আছে, রাজ্ঞঃ মৈত্রীম পশ্য। এই বাক্যে কর্তাকে, কর্তৃপদম কি? রাজ্ঞহ। না, ষষ্ঠী তো। ষষ্ঠী কোনোদিন কর্তা হয় নাকি? ও আচ্ছা, সম্বন্ধ বোঝাচ্ছে। মন্ত্রীম পশ্য, মন্ত্রীকে দেখো। হ্যাঁ। তম তম। ত্বম, পশ্য থেকে বুঝতে পারবো ত্বম। ঠিক আছে। তম। ঠিক আছে। তারপরে বলুন। শুনঃ ক্রন্দং কর্কশম হুম। বালः শুনঃ বুভুক্ষণাৎ বিভেতি হুম। রাত্রোः বিভ্যাং শুনাং সমূহ ভ্রমতি ভ্রমতি। শুনঃ ক্রন্দনম। এখানে হচ্ছে গিয়ে আহ, মূলত এটা স্বন প্রাতিপদিক। স্বন, স্বা শুনৌ শুনহ এরকম করে রূপ চলে। স্বা প্রথম আর এক বচনে। এইবারে ষষ্ঠীতে শুনহ শুনৌহ শুনাম। ঠিক আছে। এখানে দেখুন দ্বিতীয় বাক্যটা যেটা আছে, বালাহা শুনোহ বুক্কনাথ বিভেতি। বুক্কনাথ মানে, এখানে বুক্কনাথে পঞ্চমী আছে। বুক্কানাম শব্দটার অর্থ হচ্ছে কুকুরের ডাককে বুক্কানাম বলা হয়। শন, হ্যাঁ শন মানে কুকুর। ঠিক। শন মানে কুকুর। ঠিক আছে। সোয়া শুনৌ শুনাহা এরকম করে রূপ চলে। তাহলে ষষ্ঠীতে এরকম ভাবে হলো। এখন এই যে কুকুরের, দুজন কুকুরের ডাকে শিশুটি ভয় পাচ্ছে। কুকুরের ডাকের জন্য একটা শব্দ আছে, যেরকম সিংহ কি করে, সিংহ গর্জতি, সেরকম শুনাকাহা অথবা স্বা বুক্কতি। বোঝা গেছে? রাত্র বিথ্যাম, বিথি শব্দের অর্থ হচ্ছে রাস্তা। শুনাহ সুনাম সমূহ ভ্রমতি। ষষ্ঠী বহুবচন সুনাম। তারপরে ইউনঃ অস্তাহং বর্ধ্যঃ হুম। ইতয়ঃ ইউনঃ মৈত্রী প্রস্যা প্রশস্যা। হুম। প্রশস্য কর্মণি ইউনাম যোজনাম আবশ্যকম হুম। युबन प्रातिपदिक, युवा युबानो युबानः, তারপরে এটা ইউনাহ ইউনোহ ষষ্ঠীতে চলে। ঠিক আছে। প্রথমাতে ইউবা ইউবানো ইউবানাহ এরকম ভাবে চলে। তো এখানে ইউনাহ ইউনোহ ইউনাম এই শব্দগুলো হয়তো প্রথমবার আসছে। ঠিক আছে। হ্যাঁ, ইউনাহ ইউনোহ ইউনাম। তারপরে গ্রন্থ রচনা বিদুষः কার্যম হুম। দ্বয়োঃ বিদুষः ভিন্নম মতম হুম। ধর্ম বিষয়ে বিদুষাং মতৈক্যম নাস্তি মতৈক্যম নাস্তি। মতৈক্যম মতৈক্যম মানে একমত। বিদুষাহ বিদুষোহ বিদুষাম ষষ্ঠীতে। বিদুষাহ বিদুষোহ বিদুষাম। ঠিক আছে। তারপরে স্ত্রীলিঙ্গে বাচঃ মাধুর্যঃ সর্বান আকর্ষতি হুম। দ্বয়োঃ বাচোঃ নিকর্ষः কः নিষ্কর্ষः কাহা। নিষ্কর্ষः মানে ফলাফল, সিদ্ধান্ত কি। ঠিক আছে। তারপরে
সর্বাসাম বাচাম একঃ এব নিষ্কর্ষঃ। হুম, তাহলে বাক বাচো বাচঃ, বাচ প্রাতিপদিক বাক বাচো বাচঃ এরকম ভাবে চলে। ষষ্ঠীতে বাচঃ বাচোহ বাচাম। তারপরে সরিতঃ জলম শীতলম, হুম দ্বয়োঃ সরিতঃ জলম অনয়, আনয়। ভিন্নাম অনয়, ভিন্নানাম সরিতাম জলম অহর। আহার সরিত সরিতঃ সরিতোহ সরিতা, ঠিক আছে, প্রাতিপদিক হচ্ছে সরিত। তারপরে কিন্নামন্যঃ ছাত্রস্য লেখনীঃ, হুম দ্বয়োঃ নাম্নীঃ অর্থঃ এক, হুম অনেকেষাং নাম্নাঃ বাচ্যঃ পরমেশ্বরঃ। পরমেশ্বর। এখানে দেখুন নামন প্রাতিপদিক নাম নামানি নামানি নাম নামানি নামানি এরকম করে যেটা চলে নপুংসকলিঙ্গে, তার ষষ্ঠীতে নাম নাহা নাম নোহ নাম নাম। এবারে নাম নাহা নাম নোহ নাম নাম, এখানে কিন নাম নাহা ছাত্রাসী লেখনী, মানে আহ, এই যে লেখনীটা দেখতে পাচ্ছি, এই লেখনীটা কোন নামক ছাত্রের, কোন নামক ছাত্রের মানে যে ছাত্রে সেই ছাত্রটার নাম কি। কিম নাম নাহা ছাত্রাসী লেখনী, বোঝা গেছে? মানে মানে জানতে কিম চাওয়া- আর কিম আর নামনঃ সন্ধি হয়েছে। হ্যাঁ, কিম আর নাম নহ সন্ধি হয়ে কিম নাম নহ হয়ে গেছে। হুম। একটা ন সন্ধি, থেকে ন হয়ে গেল। হ্যাঁ একটা সন্ধির নিয়ম আছে। না, আমি ভেবেছিলাম কিত নাম নহ হলে কিন নাম নহ হতে পারে। না, কিম। এখানে এরকম আছে কিম নাম নাহা, এখানে সন্ধি যখন হয়েছে আগে কি হয়ে গেছে, আগে কিম হয়ে গেছে, তারপরের স্টেপ হচ্ছে ও কিং নাম। নাম নহ কি। এবার ঠিক আছে, যেমন হ্যাঁ, এবার আমি ক্লিয়ার। আরেকটা যেমন উদাহরণ দেই, গম গা, ঠিক আছে, সেখান থেকে কি হয়ে গেল গং গা, এখান থেকে কি হয়ে গেল গঙ্গা, ঠিক গঙ্গা। আছে, আচ্ছা। বুঝে গেছে? এরকম সন্ধি কিন্তু আগে তো চোখে পড়েনি কখনো। না এই সন্ধি সব জায়গায় রয়েছে, মানে বিষয়টা কি হচ্ছে আমরা মূলত এইটা ব্যবহার করি। যেমন গঙ্গা শব্দটাতে আপনি গয় অনুষ্কার অনুস্বার গয়াকার লিখলেও দোষ নেই, ঠিক আছে, এটা এটা তো সব জায়গায় ব্যবহার হয়, কিন্তু এরকমটাও হিন্দিতে বিশেষ করে ব্যবহার হয়। আপনি যদি এরকমটাও লেখেন তাহলেও দোষ নেই, কারণ এটা বিকল্প রূপ। বিকল্প বলতে আপনি এরকমও করতে পারেন এরকমও করতে পারেন, বোঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। হ্যাঁ, এই সন্ধিটার নিয়ম কি, নিয়মটা একটু বলি। অনুস্বারের পরে যে বর্ণটা থাকবে, অনুস্বারের পরে যে বর্ণটা থাকবে সেই বর্ণের যে পঞ্চম বর্ণ, ভালো করে বুঝুন, হ্যাঁ, অনুস্বারের পরে যেমন এখানটাতে আমি দেখাচ্ছি কিম নাম নহতে দেখাচ্ছি, অনুস্বারের পরে পঞ্চম যে বর্ণটা আছে কি আছে, নকার, সেই নকারের পঞ্চম বর্ণ, নকার যে বর্গের তার পঞ্চম বর্ণ। নকার কোন বর্গে আছে, আপনারা ত বর্গ বর্গ। জানেন তো? হুম, হ্যাঁ, ত ত বর্গ। বর্গ। ত বর্গের পঞ্চম বর্ণ কি, থ, থ, দ, থ, ন। ন। নই হবে। তাহলে অনুস্বারটা সেই পঞ্চম বর্ণ হয়ে যাবে, মানে নকার হয়ে যাবে। সেই জন্য দেখুন কিন নাম নহ হয়ে গেছে, ঠিক আছে। এখানে গঙ্গাতেও দেখুন গম গা, এবার অনুস্বার হয়েছিল, অনুস্বারের পরের বর্ণ কি আছে, অনুস্বারের গ। পরের বর্ণ গ, সেই বর্গের সেটা কোন বর্গের আছে, ক বর্গের, ক বর্গ। তার পঞ্চম বর্ণ কোনটা, ওয়া। অনুস্বারের উ হয়ে গেছে, বুঝতে পারলেন? আচ্ছা, তার পঞ্চম ক্লিয়ার? হ্যাঁ, মানে অনুস্বারের পরের সবর্ণ হয়ে যায়, মানে পঞ্চম বর্ণ যেটা সেটা হয়ে যায়। কোনো বর্গের যদি কোনো বর্ণ থাকে তাহলে সেক্ষেত্রে তাকে পঞ্চম বর্ণ রূপে ব্যবহার করা যায়। আচ্ছা, তারপরে মনসঃ নিগ্রহ এব যোগঃ, হুম বিবাহ দ্বয়োঃ মনসঃ ঐক্যম, হুম ইয়ং বিবিধানাং মনসাম ইচ্ছা। মনসাম ইচ্ছা, মনস প্রাতিপদিক মনঃ মনসি মনামসি, তো ষষ্ঠীতে মনসহ মনসোহ মনসাম। মনসহ নিগ্রহ, নিগ্রহ মানে মনকে সংকুচিত, সংকুচিত করা মানে বিষয় থেকে
গুটিয়ে আনা, সেটাকেই বলা হয় নিগ্রহ করা, মানে কোনো বিষয়ের প্রতি মনকে যেতে না দেওয়া। ঠিক আছে, একীকরণ করা, মানে একটা দিকেই ফোকাস থাকবে, সেটাকে নিগ্রহটাকে যোগ বলা হয়, যোগাহা। যোগ সাধক। আচ্ছা, যাই হোক, তারপরে বপুষः ত্যাগः এব হুম মরণম। হুম মল্লয়োः বপুষয়োः সৌষ্ঠবম। সৌষ্ঠবম দর্শনীয়ম अस्ति। হুম অনেকেষাং বপুষাং অনন্তরং জীবः মানববপুঃ প্রাপ্নोति। মানব বপুঃ প্রাপ্নोति। আচ্ছা, বপুষः ত্যাগः এব মরণম। বপুঃ মানে শরীর, শরীরের ত্যাগই হচ্ছে মৃত্যু। মাল্লায় আত্মার ত্যাগ আর কি, শরীর থেকে আত্মার ত্যাগ। মল্লয়োহ বপুষোহ সৌষ্ঠবম দর্শনীয়মস্তি। দুজন মল্লের শরীর দুটোর সৌষ্ঠব মানে তাদের যে গঠন, সেটা দেখার মতো। অনেকেষাং বপুষাম অনন্তরম জীবঃ মানব বপুঃ প্রাপ্নोति, মানে আত্মা জীব, সে অনেক শরীরের পরে, অনেক শরীর প্রাপ্ত করার পরে, শরীর প্রাপ্ত করার পরে মানুষ শরীর পায়, মানে অনেকগুলো যোনি ভেদ করে 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 লাস্ট পর্যন্ত সে মানুষ জন্ম পায়। ঠিক আছে, এটা অর্থ। যাই হোক, এরপর আপনাদের এগুলো যেটা আছে সেটা এখানে স্পষ্টভাবে দেওয়া আছে। বাণিজ্য, বাণিজ্যহ, বাণিজ্যাম, পড়ে নিন একবার। বাণিজ্যः অকারান্ত বাণিজ্য শব্দ। বাণিজ্যः বাণিজ্যः অকারান্ত, বাণিজ্যাম। অকারান্ত। না সরি জকারান্ত। হ্যাঁ। জকারান্ত। হুম তকারান্ত মরুৎ শব্দ। মরুতঃ মরুতঃ মরুতাম। হুম দকারান্ত শ্রুহিত শব্দ। হুম শ্রুহিদ শ্রুহিদোহ শ্রুহিদাম। হুম নকারান্ত রাজন শব্দ। হুম রাজ্ঞঃ রাজ্ঞোহ রাজ্ঞাম। হুম নকারান্ত শন শব্দ। হুম সুনঃ সুনোহ সুনাম। হুম নকারান্ত ইবন শব্দ। ইউনঃ ইউনোহ ইউনাম। হুম সকারান্ত বিদ্যৎ শব্দ। হুম বিদুষঃ বিদুষোহ বিদুষাম। হুম চকারান্ত চকারান্ত বাচ শব্দ। হুম বাচঃ বাচোহ বাচাম। হুম ভকারান্ত স্কুদ শব্দ। হুম স্কুদঃ স্কুদোহ স্কুধাম। হুম ঋকারান্ত গির শব্দ। হুম গিরঃ গিরোহ গিরাম। হুম পকারান্ত সকারান্তঃ। সকারান্তঃ পাবৃশ শব্দ। হুম পাবৃশঃ পাবৃশোহ পাবৃশাম। হুম তকারান্ত জগৎ শব্দ। জগতঃ জগতোহ জগতাম। হ্যাঁ। নকারান্ত নামন শব্দ। নাম্নঃ নাম্নোহ নাম্নাম। হুম সকারান্ত হবিষ শব্দ। হবিষঃ হবিষোহ হবিষাম। হুম সকারান্ত বপুষ শব্দ। বাপুষঃ বাপুষোহ বাপুষাম। হুম সকারান্ত পয়স শব্দ। পয়সঃ পয়সোহ পয়সাম। পয়সাম। ঠিক আছে, আচ্ছা, এগুলো তাহলে আপনাদের গৃহকার্য থাকবে অভ্যাস 86 থেকে। আচ্ছা, এবারে এখানে একটা বিষয় আছে, ষষ্ঠী বিভক্তি কখন ব্যবহার করা হয় এই বিষয়ে একটা জিনিস আগে এটা এসেছিল আপনাদের সম্ভবত। হুম আচ্ছা, ষষ্ঠী বিভক্তি আমরা কোনো ক্রিয়াপদকে, এখানে একটা বিষয় বলি, কোনো ক্রিয়াপদকে আমরা যেমন বাংলায় ব্যবহার করি, আমি খেলছি, এটাকে যদি আমরা বাংলায় বলি, আমি খেলছি, এটা ব্যবহার করতে পারবো, আর বলতে পারি আমি খেলা করছি। আমি গাইছি, আমি গান করছি। তাহলে এই যে করছি করছি ক্রিয়াপদ ব্যবহার করে যে ব্যবহারটা, এটা সংস্কৃতেও আমরা দেখতে পাই। এখানে কি হয়েছে ব্যাপারটা, যখনই কোনো ক্রিয়াকে আমরা এরকম
মানে করছি বলতে হলে সেখানে করোতি ক্রিয়াপদটা বা ক্রি ধাতুর যোগ করতে হবে। তো সেই ক্ষেত্রে কি হয়ে যাবে, ক্রিয়াপদটা তখন আর ক্রিয়াপদ তিঙন্ত থাকবে না, মানে তিঙন্তটা কোথায় চলে গেল, করতিতে চলে গেল, ক্রি ধাতুতে চলে গেল। বাদ বাকি যেটা পড়ে থাকলো সেটা তখন আর তিঙন্ত পদ হলো না, সেটা সুবন্ত পদ হয়ে গেল। বোঝা গেছে? মানে যেমন এখানে প্রথম যে উদাহরণটা লেখা আছে দেখুন, পণ্ডিতঃ বিষয়ম উপস্থাপয়তি। এবার এই স্থাপয়তিটা তিঙন্ত পদ ছিল, মানে ক্রিয়াপদ ছিল। এইটাকে আমরা ভেঙে এই রকম তৈরি করলাম। কি করলাম? উপস্থাপনম করোতি। এই যে উপস্থাপনম করোতি, এর মধ্যে এই বাক্যটার মধ্যে করোতি ক্রিয়াপদটা এখন তিঙন্ত পদ, আর উপস্থাপনমটা হয়ে গেল সুবন্ত পদ। ঠিক আছে? বোঝা গেছে? তো এইরকম একটা প্রয়োগ, আপনারা এটা কি পড়েছেন আগে? হ্যালো, এই বিষয়টা কি আপনারা পড়েছেন আগে? पठति पठनं करोति, लिखति लेखनं करोति, स्नाति না, स्नानं करोति। আমরা ঠিক এরকম আমার তো মনে পড়ছে না, তবে ওই ভাব বাচ্চে প্রকাশ করার মতন পড়েছিলাম বোধহয় একটু। আগের মানে আগের যে ক্লাসটা হয়েছিল ওইটায় তখন আমরা নতুন লিখতে শিখছিলাম যখন, তখন মনে হয় একবার বলেছিলেন, কোন স্যার আমার মনে নেই, কিন্তু একবার মনে হয় বলেছিলেন যে এরকম ভাবে লিখলে লেখাটা সহজ হবে যদি। সহজ হবে, এটা এটা ঠিক ঠিক হ্যাঁ, ঠিক। আচ্ছা, মনে কারণ হয় বলেছিলেন। তখন আমরা বিশেষ করে ক্রিয়াপদগুলো সম্পর্কে এতটা জানি না, সবকিছুকে করতি করতি লাগিয়ে আমরা বলতে চাই। হ্যাঁ তো হ্যাঁ, সেক্ষেত্রে ওই এরকম রূপটা না পণ্ডিতঃ জানলে। পণ্ডিতঃ লিখতি, পণ্ডিতঃ লেখনম করোতি, পণ্ডিতঃ পঠতি, পণ্ডিতঃ পঠনম করোতি, মাতা পচতি, মাতা পাকম করোতি, এরকম করে আমরা ক্রিয়াপদগুলো ব্যবহার করতে পারি। আচ্ছা, এইবারে দেখুন, এটাকে বলা হয় বিভাজ্য প্রয়োগ। বিভাজ্য প্রয়োগ মানে কোনো ক্রিয়াপদকে ভাগ করে লেখা। আচ্ছা, এখানে দেখুন, কর্তা যেরকম ছিল কর্তা সেরকম আছে, ক্রিয়াপদ যেটা ছিল ক্রিয়াপদ সেরকম আছে। এবারে ক্রিয়াপদটাকে আমি ভেঙে উপস্থাপনম করোতি বলে দুটো করলাম, একটা ক্রিয়াপদকে ভেঙে আমি দুটো পদ বানালাম। ঠিক আছে? এবারে এই যে করোতিটা, এটা কার সঙ্গে যাবে? এটা যাবে পণ্ডিতাহার সঙ্গে, মানে কর্তৃপদের সঙ্গে করতির সম্বন্ধ হবে এখন। ঠিক আছে? আর এটা সবসময় দ্বিতীয়াতেই থাকে প্রায়, উপস্থাপনম করোতি, সম্মার্জনম করোতি। ঠিক আছে? এটা এরকমই থাকবে সবসময়, কিন্তু প্রত্যেকটাতেই সম্মার্জয়তি, আচ্ছাদয়তি, মণ্ডয়তি, প্রত্যেকটাতেই দেখুন মণ্ডনম করোতি, আচ্ছাদনম করোতি, সম্মার্জনম করোতি। এইগুলো কিন্তু সব সময় এই প্রথমের কর্তৃপদটাকে অনুসরণ করেছে। সেবিকা, মাতা, ন্যায়বাদী, প্রচারকঃ। যদি এখানে প্রচারকঃ হতো তাহলে এখানে সংগ্রহণম কুর্বন্তি হয়ে যেত, করোতি আর থাকতো না। গুরুহু করোতি, গুরবঃ কুর্বন্তি, মানে মাঝের এইটার সঙ্গে কোনো সম্বন্ধ নেই। এখন এখন সব ক্রিয়াপদের সঙ্গে কর্তার সম্বন্ধ। কর্তা যেটাতে থাকবে, যে বচনে থাকবে, যে পুরুষে থাকবে, সেই অনুসারে করতিরও পুরুষ বচন হবে। এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, এটা একটা বিষয়, এটা কি বুঝতে পেরেছেন? এই বিষয়টা বুঝতে পেরেছেন? এই জায়গাটা এটা বুঝতে পারলাম, কিন্তু আপনি প্রথমে যেটা একটা বললেন সুবন্ত আর তিনন্ত, ওইটা মনে রাখতে পারলাম না। আচ্ছা কোনটা সুবন্ত পদ আর আচ্ছা আচ্ছা, আমি বলছি। একটু দাঁড়ান, কম্পিউটারটা হ্যাং করে গেছে, পেজ খুলছে না। আচ্ছা, চলে এসছি।
হ্যাঁ, আমি যেটা বলছিলাম, স্ক্রিন কি দেখা যাচ্ছে? না, হ্যাঁ এবার দেখা না, আচ্ছা, না দেখা যাচ্ছে না। seen? হ্যাঁ এবার দেখা যাচ্ছে। सर आपका म्यूट है। হ্যালো, শোনা যাচ্ছে? हाँ सर सुना হ্যাঁ दिया। আমি যেটা বললাম যে জননী পচতি, এইটাকে আমরা যখন বিভাগ করে লিখলাম, বিভাজ্য প্রয়োগে লিখলাম, তখন কি লিখলাম? জননী পাকম করোতি, তাহলে পচতিটা হয়ে গেল পাকম করোতি। এবার এখানে একটা বিষয় যেটা, যে পচতি এটা হচ্ছে তিঙন্ত পদ, তিঙন্ত পদম। তিঙন্ত পদ মানে কি? আমরা প্রথম দিন পড়েছিলাম পদ দুই রকমের হয়। শব্দ আর পদের মধ্যে একটা পার্থক্য রয়েছে। পদ বাক্যে ব্যবহার করা যায়, শব্দ ব্যবহার করা যায় না। পদ দুই রকমের হয়, সুবন্ত পদ আর তিঙন্ত পদ। সুবন্ত কাকে বলে? যেরকম রামহ, আমরা যেগুলো পড়ছি, রামহ রামু রামাহা, মুনিহি মুনি মুনায়াহা, হ্যাঁ, যেগুলো আমরা পড়ছি এগুলোকে বলা হয় সুবন্ত পদ। সুবন্ত পদ কেন? এখানে 21টা সুপ্রত্যয় থাকে। প্রথম দিন বলেছিলাম সুঔ যস অমৌট সস এরকম করে থাকে বলে এদেরকে সুবন্ত পদ বলে। আর তিঙন্ত পদ কোনগুলো? যেগুলোতে 18টা তিং প্রত্যয় থাকে। তিপ্তস ঝি, সিপ্তস্থ, মিব্বস মস, যেমন গচ্ছতি গচ্ছতঃ গচ্ছন্তি, গচ্ছসি গচ্ছতঃ গচ্ছতঃ, গচ্ছামি গচ্ছাবহ গচ্ছামহ, সেবতে সেবেতে সেবন্তে, সেবসে সেবেতে সেবদ্বে, সেবে সেবাবহে সেবামহে। এগুলো হচ্ছে তিঙন্ত পদ। ঠিক আছে? কারণ এগুলোতে যে প্রত্যয় আছে সেটা হচ্ছে তিং প্রত্যয়। তো পচতিটা একটা তিঙন্ত পদ। কিন্তু বিভজ্য প্রয়োগ যখন হলো, তখন সেই পচতিটা কেমন হয়ে গেল? এই পচতিটাতে দেখুন একটা ক্রিয়াপদও আছে, পরবর্তীটা ক্রিয়াপদও আছে, তার সঙ্গে সঙ্গে নতুন একটা পদ যুক্ত হয়েছে, যেটা হচ্ছে সুবন্ত পদ। মানে বিভজ্য প্রয়োগে একটা তিঙন্ত পদ ভেঙে একটা সুবন্ত আর একটা তিঙন্ত দুটো করে। কথাটা বুঝতে পেরেছেন? হ্যাঁ একদম এই ভালো কথাটাই বুঝতে পেরেছি। হ্যাঁ এই কথাটাই আমি বলছিলাম। ঠিক আছে? এইবারে একটা জিনিস দেখুন, দ্বিতীয় যে বাক্যটা হলো আমাদের বিভজ্য প্রয়োগে, এই যে করতিটা হলো, এই করতিটা কাকে অনুসরণ করছে? এই জননীকে অনুসরণ করছে। এখানে যদি জননীর বদলে ত্বম রাখতাম, তাহলে ত্বম পাকম করোষি, ঠিক আছে, অহম পাকম করোমি, এটার সঙ্গে অন্বয় হয়। এইটা হচ্ছে বিষয়। এই জিনিসটা যদি বুঝতে পেরেছেন, তাহলে নেক্সট স্টেপে যাবো। বোঝা গেছে এটা? হ্যাঁ স্যার বুঝে গেছে। আচ্ছা, আমি আরেকটা উদাহরণ নিই। দেখুন, আপনারাই বলবেন, ছাত্রঃ পঠতি, কি হবে? এটাকে যদি বিভাজ্য প্রয়োগে করি কি হবে? ছাত্রঃ পাঠম পাঠা করতি। পাঠম করতি না, মূলত পঠনম করতি। পাঠম করতিও হবে, অসুবিধা নেই।
পঠনম করোতি। ঠিক আছে, এখানে পচনম করোতি, যেটা পচতি ছিল পচনম করোতি। আচ্ছা, এটাতে কি হলো? ছাত্রঃ পঠনম করোতি। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এইবারে আরেকটা বাক্য বলছি, দেখুন। ছাত্রঃ পুস্তকম পঠতি। আচ্ছা, এটাকে করলে কি করব বলুন তো? ছাত্রः পুস্তকম ও, এটাতে একটু ভুল পঠनं লেখা হয়ে গেছে, কरोति। ছাত্রঃ হবে, ছাত্রম না। হ্যাঁ, বলো উজানি, কি বললে? ছাত্রः পুস্তকম পঠनं কरोति। পুস্তকম পঠনম করোতি। আচ্ছা, ওকে। এবারে এই যে আগের বাক্যটা, এটা নিয়ে একটু কথা বলি। এখানে দেখো, এই যে বাক্যটা আছে, এই বাক্যে তিনটে বিষয় আছে, মানে তিনটে পদ আছে। তিনটে পদ কি কি? একটা তিঙন্ত পদ, আর দুটো আছে সুবন্ত পদ, তাই তো? দুটো সুবন্ত পদ আছে, একটা তিঙন্ত পদ আছে। এই দুটো সুবন্ত পদের মধ্যে প্রথমটাতে কোন বিভক্তি, কোন বচন আছে? ছাত্রঃ প্রথমা বিভক্তি এক বচন, তাহলে ওটা কর্তা, কর্তৃপদ আছে এটা। আর পুস্তকমটা দ্বিতীয় আর এক বচন, মানে কর্মকারক আছে। এটা বোঝা গেছে তো? ছাত্রঃ হচ্ছে এখানে কর্তা, পুস্তকম হচ্ছে কর্ম, আর পঠতি হচ্ছে ক্রিয়াপদ। এটা হচ্ছে একটা বিষয়, তিঙন্ত। ঠিক আছে। এইবারে যখনই এই রকম কোন বাক্যের আমরা বিভজ্য প্রয়োগ করতে যাব, মানে পঠতি তাকে পঠনম করতি যেই আমি বলে দিলাম, তখন কিন্তু এখানে আরেকটা ক্রিয়া ঘটে যাবে। কি ঘটে যাবে? এই যে পুস্তকম যে কর্ম ছিল, সে কর্ম কিন্তু এখন আর কর্ম থাকবে না, সে এখন ষষ্ঠী হয়ে যাবে। মানে সে কর্ম থাকছে, কিন্তু এখানে দ্বিতীয় বিভক্তি আর হবে না। বোঝা গেছে? এটা পাণিনীয় ব্যাকরণের নিয়ম। কি নিয়ম? যে যদি কোনো বাক্যে বিভজ্য প্রয়োগ হয়, তাহলে সেই বিভজ্য প্রয়োগের ক্ষেত্রে বাক্যে যদি কোনো কর্ম থাকে, তাহলে সেই কর্মটাকে বিভজ্য প্রয়োগের বাক্যে ষষ্ঠী করে দিতে হবে। ওটা কর্মই থাকবে, কিন্তু ওটা ষষ্ঠী হয়ে যাবে। বোঝা গেছে? পুস্তকস্যটা এটা কর্মই, কিন্তু বিভক্তি কি? ষষ্ঠী বিভক্তি। কথাটা বুঝতে পেরেছেন? যদি তা না থাকে, তাহলে কোনো কিছু দেখার দরকার নেই। বাক্যে যদি কর্ম না থাকে, তাহলে আমাদের কোনো চিন্তার বিষয় নয়। কিন্তু কর্ম যদি বাক্যে থাকে, আস্তে আস্তে ধীরে ধীরে বলুন একবার স্যার, লিখে নিই এই ব্যাপারটা। এটা ষষ্ঠী হবে যে লেখা হলো না পয়েন্টটা। কর্ম ষষ্ঠী বিভক্তি। বলবো আমি আরেকবার? আরেকবার বলে দিন। হ্যাঁ, আমি বললাম যে বিভাজ্য প্রয়োগ। বিভাজ্য প্রয়োগ মানে, বিভাজ্য প্রয়োগ শব্দটার অর্থ কি? কোন ক্রিয়াপদকে ভেঙে ফেলা। ভেঙে ফেলা মানে মূলত ওই অর্থটার সঙ্গে ক্রি ধাতুর ব্যবহার করা। ঠিক আছে? তো যেমন পঠতি পঠনম করোতি, লিখতি লেখনম করোতি, পচতি পচনম করোতি অথবা পাকম করোতি, স্নাতি স্নান করছে স্নানম করোতি, এগুলোকে বলা হয় বিভজ্য প্রয়োগ। ঠিক আছে? বিভজ্য প্রয়োগের এই যে ক্রি ধাতুটা রয়েছে, ওটা সবসময় কর্তাকে ফলো করবে। কিন্তু যদি কখনো কর্মপদ থাকে, বাক্যে যদি কখনো কর্মপদ থাকে, তাহলে বিভজ্য প্রয়োগে সেই কর্মের দ্বিতীয় বিভক্তি হয় না, তাতে ষষ্ঠী বিভক্তি হয়ে যায়। এটা হচ্ছে বিষয়। নিজেদের মতো করে গুছিয়ে লিখে নিন। আমি আরো কিছু উদাহরণ ততক্ষণে দিচ্ছি। হ্যাঁ, এইখানে যেটা দিয়েছে সবগুলোতেই ওই এটা কর্মটাকে ষষ্ঠীই করেছে। এটাই কারণ। ঠিক আছে? এখানে দেখুন, আহম রসগোলকম খাদামি। রসগোলকম মানে মিষ্টি, রসগোল্লা। তাহলে রসগোলকম খাদামি, এখানে দ্বিতীয় আছে রসগোলকম। প্রথমে বাক্যে বুঝতে হবে যে দ্বিতীয় রয়েছে কিনা, কর্মকারক আছে কিনা। যদি থাকে তাহলেই কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার। আপনি এমনি ব্যবহার করতে চাইলে ওটা দ্বিতীয় রাখুন, অহম রসগোলকম খাদামি, বাক্য শুদ্ধ। কিন্তু আপনি অন্যভাবে বলতে চাইছেন, তাহলে অহম রসগোলকস্য খাদনম করোমি। ক্লিয়ার? মধুমিতা ম্যাম বুঝতে পেরেছেন? সাদিকা ম্যাম তো বুঝতে পেরেছেন? সৌহার্দ তুমি বুঝতে পেরেছো? জি স্যার। ঠিক ঠিক। আচ্ছা,
अस्मिन् विषये श्वः आरभ्य छात्राः। ঠিক আছে, ওকে। আচ্ছা, এইটা যদি বুঝতে পেরেছেন তাহলে আমরা টেক্সটে যাই এবারে। আমাদের যে টেক্সটটা ছিল সেখানে এটার অনেক প্রয়োগ দেখতে পাবো। দেখুন, পণ্ডিতঃ বিষয়ম উপস্থাপয়তি, তাহলে এখানে দেখুন পণ্ডিত হচ্ছে কর্তা, বিষয়ম হচ্ছে কর্ম, উপস্থাপয়তি হচ্ছে ক্রিয়াপদ। উপস্থাপয়তিটাকে প্রথমে বিভক্ত করা হয়েছে, বিভাগ করা হয়েছে তার উপস্থাপনম করোতি, উপস্থাপয়তি উপস্থাপনম করোতি। তাহলে বিষয়মটা কর্ম আছে, সে ষষ্ঠীতে চলে যাবে, বিষয়স্য উপস্থাপনম করোতি। ক্লিয়ার? নেক্সট সাদিকা ম্যাম পড়ুন। सेविका भूमिं सम्मार्जयति, सेविका भूमेः सम्मार्जनं करोति। ওই ভূমি দ্বিতীয়া থেকে ভূমে ভূমেহে ষষ্ঠী, ষষ্ঠী হলো। এটা মতি শব্দের মতো না রবি মতি শব্দের মতো? মতি। স্ত্রী। মাতা বস্ত্রম আচ্ছাদয়তি, মাতা বস্ত্রস্য আচ্ছাদनं করতি। ন্যায়বাদী বিচারং মণ্ডয়তি, ন্যায়বাদী বিচারস্য মণ্ডनं করতি। মণ্ডনম মানে মণ্ডনম মানে হচ্ছে সমর্থন করা। সমর্থন। মানে দুটো শব্দ হয়, একটা হচ্ছে খণ্ডন করা আর একটা মণ্ডন করা। মানে যখন বাদ প্রতিবাদ হয়, মানে আমি আপনার মতটা মানছি না, তাহলে আমি কি করব, আপনার মতের বিরুদ্ধে আমি কিছু যুক্তি দেব, সেটাকে বলা হয় আপনার মতের খণ্ডন করা। এবারে আপনি যেটা বলেছেন সেটা ধরে নিন আমারও সাপোর্ট আছে, তাহলে আমি আপনি যে যুক্তি দিলেন তার সঙ্গে আরো কিছু যুক্তি অ্যাড করলাম, দিয়ে আপনার মতটাকে গ্রহণ করলাম, এটাকে বলা হয় মণ্ডন। প্রচারকঃ ধনং সংগৃহ্ণতি, প্রচারকঃ ধনস্য সংগ্রহণং করতি। গুরুঃ সমস্যাং পরিহরতি, গুরুঃ সমস্যায়াঃ পরিহারং করতি। অধ্যাপকः ছাত্রং আহ্বায়তি, অধ্যাপকः ছাত্রস্য আহ্বানং করতি। রমেশः সভাকার্যক্রমং নির্বহতি, রমেশः সভাকার্যক্রমস্য নির্বাহনং করতি। কোথায় গেল? পণ্ডিতः গ্রন্থং পরিশীলয়তি, পণ্ডিতः গ্রন্থস্য পরিশীলनं করতি। দুষ্টः সজ্জনম উপহাসতি, দুষ্টः সজ্জনস্য উপহাসং, দুষ্টः সজ্জনস্য উপহাসং করতি। কর্মকারাः রজ্জুম আকর্ষন্তি, কর্মকারাः রজ্জ্বা আকর্ষণং কুর্বন্তি। রজ্জ্বাহ রজ্জু, মধু, মধু শব্দের মতো। কোন শব্দের মতো? মধু নপুংসক না, ধেনু, ধেনুয়া, হ্যাঁ, ধেনু, স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। পণ্ডিতাः গ্রন্থম অনুবাদতি, পণ্ডিতাः গ্রন্থস্য অনুবাদং করতি। গৃহস্বামী অতিথিং সৎকরতি, গৃহস্বামী অতিথে সৎকারং করতি। অতিথি অতিথেহে, অতিথি ইকারান্ত তো মতি, মতি। অতিথেহে। পিতা ধনম অর্জয়তি,
পিতা ধনস্য অর্জনং করোতি অর্চকः মূর্তিম প্রতিষ্ঠাপয়তি অর্চকः মূর্তে প্রতিষ্ঠাপনং করোতি হুম ভোগিনী দ্বারম উদ্ঘাটয়তি ভোগিনী দ্বারস্য উদ্ঘাটনং করোতি হুম সেবিকাः পাত্রাণি প্রক্ষালয়ন্তি সেবিকাः পাত্রাণাং প্রক্ষালনং কুর্বন্তি হুম অধ্যাপকাः দোষাং পরিষ্কুর্বন্তি অধ্যাপকাः দোষানাং পরিষ্কারং কুর্বন্তি প্রয়াণিকা জ্ঞাनं পশ্যন্তি প্রয়াণিকাः জ্ঞানস্য দর্শनं কুর্বন্তি ছাত্রাः কক্ষাং প্রবিশन्ति ছাত্রাः কক্ষায়াः প্রবেশং কুর্বन्ति ভগিন্যः ভারতমাতরम् অলঙ্কুর্বन्ति ভগিন্যः ভারতমাতুः অলঙ্কারং কুর্বন্তি করবেন ভারত মাতা যুক্ত হয়েছে মাতৃ শব্দই মতো তো হলো মাতু হুম মাতৃ শব্দের জন্যই মাতা মাতরৌ মাতরঃ মাতরম মাতরৌ তারপরে ষষ্ঠীতে মাতুঃ মাতু। ঠিক এখানে এই বিষয়টা সম্পর্কে একটু বলেছি পণ্ডিতः বিষয়ম উপস্থাপয়তি পণ্ডিতः বিষয়स्य উপস্থাপনম করোতি দেখুন अत्र वाक्यद्वयम् अस्ति এখানে দুটো বাক্যের সম্পর্কে আলোচনা করা হয়েছে পণ্ডিতः বিষয়ম উপস্থাপয়তি ইত্যত্র প্রথমে বাক্যে প্রথম বাক্যে কি আছে পণ্ডিতः কর্তৃপদম পণ্ডিতः এটা হচ্ছে কর্তৃপদম বিষয়ম কর্মপদম উপস্থাপয়তি इति ক্রিয়াপদম ঠিক আছে নিয়মানুসারম কর্মপদাৎ দ্বিতীয়া বিভক্তি ভবতি पंडितः विषयस्य उपस्थापनं करोति इत्यत्र কৃদন্ত ক্রিয়ায়াহ যোগে আচ্ছা এখানে কৃদন্ত ক্রিয়া কি এইটাকে বলা হয় এটার নাম হচ্ছে কৃদন্ত ক্রিয়া মানে যেটা আমরা বিভজ্য প্রয়োগ বলে বলছি সেখানে মূলত কৃদন্ত পদের ব্যবহার রয়েছে এটাকে বলা হয় কৃদ যোগে ষষ্ঠী এর একটা টার্ম আছে সংস্কৃতে যেটাকে আমরা কি বলি এই যে ষষ্ঠী বিভক্তি হয়েছে সেটাকে বলবো কৃদ যোগে ষষ্ঠী বুঝা গেছে तो कृदंत क्रियायाः योगे विषयमिति द्वितीयान्तं कर्मपदम षष्ठ्यन्तं जायते যখনই কৃতের যুক্ত হয়ে যায় এই বিষয়ম এই যে দ্বিতীয়ান্ত পদ ছিল সেটা ষষ্ঠী হয়ে যায় প্রথম বাক্যস্য কর্মপদাৎ বিষয়ম ইত্যস্য ষষ্ঠী বিভক্তি অভবত তাই প্রথম বাক্যে যে কর্মপদ ছিল বিষয় তাতে ষষ্ঠী বিভক্তি হয়ে গিয়ে বিষয়স্য হয়ে গেছে ক্লিয়ার উপস্থাপনং করোতি তস্য কৃদন্ত ক্রিয়ায়া যোগে কোনো ডাউট আছে এখানে উক্তান্ত কর্মপদম শ্রান্ত জায়তে তাহলে এরপরে অভ্যাস আছে এখান থেকে আপনাদের হয়ে যাবে এই অংশটার অভ্যাস প্রদর্শয়তি প্রদর্শনম করোতি আচ্ছাদয়তি আচ্ছাদনম করোতি এরকম করে আপনাদেরকে এটা করতে হবে এখানে এগুলো রূপগুলো দেওয়া আছে 89 87টা কোথায় গেল তাহলে এটা 88 হলো 87 কোথায় চলে গেল 87 ছিল নিশ্চয়ই এইখানে হ্যাঁ হ্যাঁ ছিল 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 একটা ছিল তো এটা 87 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এটা 88 আচ্ছা এবারে তারপরে 89 এ এখানে ষষ্ঠী ব্যবহার করা মানে দ্বিতীয়াতে যেটা এইটাতে 88 কি করা হলো বিভজ্য প্রয়োগটা দেখানো হলো এবারে 89 এ কি করা হলো দ্বিতীয়াটাকে ষষ্ঠী করা হলো বোঝা গেছে রসহ রসস্য অতিথিঃ অতিথেঃ সংস্কারম কুর্বন্তি বোঝা গেছে আচ্ছা এবারে কৃদন্ত যোগে ষষ্ঠীর ব্যবহার করে দেখিয়েছে পুরো বাক্যটাকে চেঞ্জ করা বালকः দ্বারম উদ্ঘাটয়তি বালকः দ্বারस्य উদ্ঘাটনম করোতি তে বাক্যানি স্মরন্তি তে বাক্যানাম স্মরণম কুর্বন্তি ঠিক আছে এরকম ভাবে এটা সেই একই জিনিস যেটা আমরা তখন আলোচনা করলাম সেটাই এবারে এতক্ষণ পর্যন্ত করোতি করোতি দেখছিলেন এখানে ভবতিরও প্রয়োগ দেখা যায় রামঃ পঠতি রামস্য পঠনম ভবতি ঠিক আছে রামঃ পঠতিকে আমরা দুভাগে বলতে পারি রামঃ
না, এখানে দেখুন রামঃ পুস্তকম পঠতি, রামঃ পুস্তকস্য পঠনম করোতি। ঠিক আছে, ওটা কি ছিল? হুম, ওটা ছিল কর্মতে ষষ্ঠী। এখানে যেটার কথা বলা হয়েছে এটা হচ্ছে কর্তাতেও ষষ্ঠী হয়। দেখুন এখানে দ্বিতীয় বিভক্তিটা ষষ্ঠী হয়নি, এখানে প্রথমা বিভক্তিটা ষষ্ঠী হয়েছে। এখানে এটা একটা নতুন জিনিস। রামঃ পঠতি, রামঃ লিখতি, বালকঃ গচ্ছতি। এখানে কোনো কর্ম নেই। যে সমস্ত বাক্যগুলোতে কর্ম থাকে না সেই সমস্ত বাক্যগুলোতে তিঙন্ত পদকে বা ক্রিয়াপদকে যদি আমরা বিভজ্য প্রয়োগ করি তাহলে তাদের বিভজ্য প্রয়োগে প্রথম জিনিস হচ্ছে যেটা করতি হবে না, ভবতি হবে। ঠিক আছে, বোঝা গেছে? এবারে তাতে আরেকটা স্যার জিনিস যেটা হয়ে গেল, এটার সঙ্গে কর্তা স্যার ষষ্ঠী হয়ে গেল। হ্যাঁ বলো। স্যার एक बार फिर से रिपीट कीजिए थोड़ा। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে আমি যেটা বললাম, আচ্ছা এখানে যেটা বললাম যে যখন আমরা বিভজ্য প্রয়োগ করছি সেখানে দেখো রামঃ পঠতি, এখানে এই বাক্যে কর্ম নেই। তাহলে এখানে যদি আমরা ষষ্ঠী করতে মানে এটাকে যদি আমরা বিভজ্য প্রয়োগ করতে যাই তাহলে বিভজ্য প্রয়োগ করতে গেলে পঠতি পঠনম করোতি যেরকম ভাবে করি সেটা তো চলবে। তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে এই ভবতি যোগ হয়, পঠনম ভবতি। তো এই ক্ষেত্রে যেটা বিশেষ সেটা হচ্ছে কর্তাতে ষষ্ঠী হয়। ঠিক আছে, কৃদন্ত যোগে এটা হচ্ছে এখন কৃদন্ত। পঠনম, লেখনম, গমনম, যেরকম আগে দেখলাম উপস্থাপনম, পচনম, পাকহ, পাকম করোতি প্রভৃতিতে এগুলো হচ্ছে কি কৃদন্ত পদ। এই কৃদন্ত পদের যোগে দু জায়গায় ষষ্ঠী হতে পারে। কোথায় হতে পারে? কর্তাতেও ষষ্ঠী হতে পারে, কর্মতেও ষষ্ঠী হতে পারে। তাহলে একটা নিয়ম হচ্ছে যদি বাক্যে কর্ম থাকে তাহলে কর্মে ষষ্ঠী করবেন, যদি বাক্যে কর্ম না থাকে তাহলে কর্তায় ষষ্ঠী করবেন। আর কর্তায় যদি ষষ্ঠী হয় তাহলে করতি ক্রিয়াপদ আর হবে না, তখন ভবতি ক্রিয়াপদ চলে আসবে। আমার কথাটা কেউ বুঝতে পেরেছেন না পারেননি? আমি বললাম যখন কোনো ক্রিয়াপদকে বিভজ্য প্রয়োগ করলাম, যে বিভজ্য প্রয়োগটার আমরা নাম জানলাম কি? কৃদন্ত। কৃদন্ত পদের প্রয়োগ। যখনই কোনো ক্রিয়াপদকে ভেঙে দুটো পদ করলাম, কৃদন্ত ব্যবহার করলাম, তখন সেখানে দুটো জায়গায় ষষ্ঠী হতে পারে। কোথায় কোথায় ষষ্ঠী হতে পারে? কর্তাতে ষষ্ঠী হতে পারে, কর্মে ষষ্ঠী হতে পারে। কর্মে ষষ্ঠী কখন হবে? যদি বাক্যে কর্ম থাকে তাহলে আর কর্তাতে ষষ্ঠী হবে না, কর্মে হবে। যেমন রামঃ পুস্তকম পঠতি, রামঃ পুস্তকস্য পঠনম করোতি। বাক্যে কর্ম ছিল, হয়ে গেল। এইবারে যদি বাক্যে কর্ম না থাকে তখন কি করব? তখন কর্তায় ষষ্ঠী হয়ে যাবে। কর্তায় ষষ্ঠী কেমন হলো? যেমন রামঃ পঠতি, রামস্য পঠনম, এখানে করোতি আর হবে না, তখন ভবতি ক্রিয়াপদ হবে। রামস্য পঠনম ভবতি, রামঃ লিখতি, রামস্য লেখনম ভবতি। বোঝা গেছে তার কথাটা? মানেটা হচ্ছে আর কি রামের পড়া হচ্ছে, রামের এইরকম পড়া হচ্ছে। পড়া হচ্ছে, রামের লেখা হচ্ছে, এই। হুম, হুম, মানে ঠিক আছে, করছে থাকলে ক্রিয়া কর্তা ঠিক থাকবে, কর্ম হবে করছে, করছে কর্মটা মানে করছে। মানে আর যখন এইখানটাতে, কর্তা হচ্ছে তখন হচ্ছে। হ্যাঁ এই বাক্যটাতেই যদি আমরা একটা কর্ম লাগিয়ে দিই তখন কেমন হয়ে যাবে? রামঃ পুস্তকস্য পঠনম করোতি। ক্লিয়ার হয়েছে? কর্ম নেই বলে নিচের বাক্যটা, কর্ম যদি থাকতো তাহলে উপরের বাক্যটা। বুঝতে পেরেছেন কথাটা? কথাটা বুঝতে পেরেছেন? রামঃ পুস্তকম পঠতি, এখানে পুস্তকমটা কর্ম রয়েছে বলে পুস্তকস্য ষষ্ঠী করে দিলাম, এখানে কৃদন্ত যুগে এইটার এখানে হয়ে গেল। কিন্তু রামঃ পঠতিতে এখানে কর্ম নেই বলে পঠনম ভবতি, রামঃ রামস্য হয়ে গেল, মানে কর্তায় ষষ্ঠী হয়ে গেল। কেউ বুঝতে পারেননি? স্যার এখানে ভগবতী কেন হচ্ছে? কোন একটা ক্রিয়াপদ দিতে হবে। এবার এখানে দেখো মূলত রামস্য পঠনম করোতি বাক্যটাতে কি হয়ে যাচ্ছে? করোতি ক্রিয়ার কোনো এখানটাতে কর্তা নেই। ঠিক আছে, এখানে মূলত ভবতি ক্রিয়াটা সব জায়গাতেই থাকে। রামস্য পঠনম ভবতি বাক্যটার স্ট্রাকচারটাই এরকম কেন হবে? কারণ এখানে রামটার এখন কর্তা নেই, আর পঠনম থাকার জন্য ওখানে ভবতি একটা অ্যাড করতে হবে, তাই ভবতি হবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা আচ্ছা, হুম, মানে কর্তা থাকলে যদি
কর্মটা যদি কৃদন্ত তো হয় এখানে সেক্ষেত্রে কর্তা কর্মটি। নেই এটাও বলবো না, এখানে যে কর্তা নেই তাও বলবো না। পঠনম ভবতিতে পঠনমটা কর্তা, আচ্ছা, কিন্তু যদি পঠনম করোতি বলি তখন পঠনমটা দ্বিতীয় হয়ে যায়, কিন্তু এখানে দ্বিতীয় রূপে ব্যবহার করতে চাইছি না আমি। বুঝেছি। মানে যদি প্রশ্ন করা হয় কে পড়ছে, হ্যাঁ সেইটা যদি রাম বলি তাহলে হ্যাঁ, রাম পাঠ করছে এটা বলা যায়, কিন্তু রামের মানে রামস্য পঠনম ভবতি এইটা না হলে মানে সেন্সটা ভুল হয়ে যাচ্ছে, মানে রামস্য মানেটা ভুল হচ্ছে। পঠনম করোতি মানে কি হয়ে যাবে, রামস্য পঠনম করোতি মানে জিনিসটা বোঝো, কেউ রামকে নিয়ে পড়াশোনা করছে, হ্যাঁ, যেহেতু বুঝে গেছে? সম্বন্ধ। তখন পঠনমটা কি হয়ে গেল, পঠনমটা তখন কর্ম হয়ে গেল। আচ্ছা, কিন্তু আমি হ্যাঁ হ্যাঁ। বাক্যটা ওরকম বলতে চাইছি না, আমি বলতে চাইছি কি রাম পড়া করছে, রামই পড়া করছে, রামকে নিয়ে কেউ পড়ছে না, মানে রামকে নিয়ে পড়ছে মানে কি রামের বিষয় কেউ পড়ছে, সেটা আমি বলতে চাইছি না। আমি বলতে চাইছি রাম পড়ছে, তাহলে রামস্য পঠনম ভবতি, এটা হচ্ছে ব্যাপার। বুঝেছি। ক্লিয়ার? যদি আমরা এখানে করতি হ্যাঁ, লাগিয়ে দিই তাহলে এই রকম ভুলটা হবে। আচ্ছা, ঠিক আছে। রামঃ লিখতি রামস্য লেখনম ভবতি। আচ্ছা, এখানে একটু দেখবেন লিখতির ক্ষেত্রে লেখনম লিখনম না, যে সমস্ত ধাতুগুলোতে লিখ ধাতু আছে না, লিখ ধাতুটা কেমন, তার ঠিক লাস্টের আগের বর্ণে ইকার আছে, সেই জন্য সেখানে ওটা একার হয়ে যায় এই ধরনের ক্ষেত্রে। ঠিক আছে, তো সেই জন্য এর ক্ষেত্রে একটু মনে রাখবেন লিখাতি। আরেকটা এরকম ধাতু বলি আমি, মিলাতি, এখানেও মিল ধাতু আছে, তো মেলনম, মিলনম হবে না, মেলনম। আর তো কিছু মনে পড়ছে না এখন, যাই হোক। ক্লিয়ার? আচ্ছা, এতটা পর্যন্ত থাক নাকি? এখানে আরেকটা বিষয়ে কথা বলা হয়েছে, কখনো কখনো কিছু বাক্যের ক্ষেত্রে কৃতয়োগে কর্তরি আর কর্মণি দুটোতেই ষষ্ঠী হতে পারে, মানে একটা সঙ্গে। এতক্ষণ পর্যন্ত যেটা দেখালাম সেটা কি ছিল, কোনো একটা মানে যদি কর্ম থাকে তাহলে কর্মে হয়ে যাবে, কর্ম না থাকলে কর্তাতে হবে, কিন্তু এক্ষেত্রে বলা হচ্ছে যে কর্তায় আর কর্মে দুটোতেই ষষ্ঠী সম্ভব। যেমন ঈশ্বরঃ সংসারম সাধু পালয়তি, সাধু পালয়তি মানে ভালো চালাচ্ছেন, ঈশ্বর সংসারকে খুব ভালোভাবে পালন করছেন, বাক্যটার এটা সেন্স। এবারে এখানে পালয়তিটা পালনম করোতি হয়ে গেল। যদি পালনম করোতি করতাম তাহলে কেমন করতাম, ঈশ্বরঃ সংসারস্য সাধু পালনম করোতি, কিন্তু ও কি করেছে এখানে করোতি না লাগিয়ে অস্তি ক্রিয়াপদ লাগিয়ে দিয়েছে, তখন কি হয়ে গেল, বাক্যের আগের মতো সেন্সটা চলে এলো যে ঈশ্বরস্য সংসারস্য পালনম সাধু অস্তি। কিটা সাধু, সংসারের পালনটা সাধু। কার সংসারের পালন সাধু, ঈশ্বরের সংসারের পালন সাধু। বোঝা গেছে? এই বাক্যগুলোকে এইভাবে চিন্তা করতে হবে। এখানে ক্রি ধাতুটা যদি ব্যবহার করতাম তাহলে এখানে কেবলমাত্র কর্মে ষষ্ঠী হতো, কিন্তু ক্রি ধাতুকে আমি ব্যবহার না করে আমি এখানে অকর্মক অস ধাতুর ব্যবহার করলাম, অস্তি স্তহ সন্তি এই ক্রিয়াপদটার ব্যবহার করলাম, তখন বাক্যটার অর্থটাকে মানে উপরের বাক্যটার নিচের বাক্যের মধ্যে কোনো কিন্তু অর্থগত পার্থক্য নেই, দুটোই সেম অর্থ, ঈশ্বর সংসারের ভালোভাবে পালন করছেন। এই বাক্যটাকে আমি এইভাবে বলবো, ঈশ্বরস্য পালনম সাধু অস্তি। এবারে ঈশ্বরের কার পালন, তো সংসারস্য পালনম সাধু অস্তি। কথাটা বুঝতে পেরেছেন? তো এই সমস্ত ক্ষেত্রে কথাটা বুঝতে পেরেছেন না? না, এটা একটু জটিল। नहीं सर सर और एक बार बोलिए। প্রথমটা মনে হচ্ছে যেটা বাক্যের মানে গঠনে যে প্রথমটা হচ্ছে একটা মেন কর্তা, আর দ্বিতীয়টা আর কি সাব কর্তার মতো, ঈশ্বরের সংসার তার পালন, সংসারটাও ঈশ্বরের, মানে এখানে ঈশ্বরস্য
হ্যাঁ সংসারস্য পালনং সাধু অস্তি। ঈশ্বরের নিজের সংসারের পালনটা ভালো কাজ, এই তো হ্যাঁ এরকম। এবারে প্রথম বাক্যটার যেটা অর্থ সেটা হচ্ছে ঈশ্বরः সংসারম সাধু পালয়তি, মানে কি ঈশ্বর সংসারের পালন করছেন, ভালোভাবে পালন করছেন। সাধু মানে ভালোভাবে, যে বললেন সাধু সাধু, খুব সুন্দর খুব সুন্দর, তাহলে ঈশ্বর খুব সুন্দরভাবে সংসারের পালন করছেন, এটা হচ্ছে বাক্যের অর্থ। सर এবারে দেখুন, হুম, सर बोले ये पार्ट थोड़ा सा हिंदी में भी थोड़ा समझा दीजिएगा तो আচ্ছা ঠিক আছে सुविधा होगा सर। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি बताता हूँ। ঠিক আছে, তাহলে পালয়তি যে ক্রিয়াপদটা আছে, পালয়তিটাকে পালনম করোতি, আমরা এখন একটু এরকম ভাবে চিন্তা করি, পালনম করোতি। এবারে সাধুটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, পালনম করোতি করলাম। এবারে চিন্তা করো, ঈশ্বরः পালনম করোতি, ঈশ্বরः কস্য পালনম করোতি, সংসারস্য পালনম করোতি। হয়ে গেল। ঈশ্বরः সংসারস্য পালনম করোতি বাক্যটাতে কোনো গন্ডগোল নেই। এইবারে করোতির জায়গায় আমি সেই ভবতির মতো অস্থি লাগিয়ে দিলাম। যেই অস্থি লাগিয়ে দিলাম তখন আর বাক্যের চেঞ্জ হচ্ছে না, ঈশ্বরः সংসারস্য পালনম অস্তি হবে না। ঠিক আছে, কেন হবে না? কারণ এটার অর্থ দাঁড়াচ্ছে না। হতে পারতো ঈশ্বরः সংসারস্য পালকः অস্তি, মানে ঈশ্বর হচ্ছেন সংসারের পালক, এটা হতে পারে। কিন্তু ঈশ্বর সংসারকে পালন করছেন এই বাক্যটা বলাতে মানে এই রকম অর্থ আসছে না, সেই কারণে এখানেও ষষ্ঠী দিতে হবে। ঈশ্বরস্য সংসারস্য পালনম अस्ति। अस्ति किम अस्ति? साधु अस्ति। মানে এই বাক্যটার অর্থ কি, ঈশ্বর কর্তৃক যে সংসারের পালন কর্মটা সেটা খুব ভালো ভালো আছে। কথাটা বুঝতে পারলেন? ঈশ্বর কর্তৃক সংসারের যে পালন ক্রিয়া, সেই পালন ক্রিয়াটা ভালো। যে বাক্যটা প্রথমে অর্থ দাঁড়াচ্ছিল কি, ঈশ্বর সংসারকে ভালোভাবে পালন করছেন, এই বাক্যটার এখন অর্থ কেমন, ঈশ্বর কর্তৃক যে সংসারের পালন রূপ ক্রিয়া সেটা খুব ভালো। বাক্যটার দুটোর মধ্যে সেক্ষেত্রে তৃতীয় বিভক্তির মতো মানেটা তাহলে ঈশ্বর কর্তৃক, মানে ঈশ্বর সংসারের পালন কিছুটা তৃতীয় বিভক্তির মানে হয়ে গেল। বিভক্তিকে আমরা সেইভাবে চিন্তা করি, সেই কারণে যে রাম কর্তৃক রাবণের যে হনন, রামেনা রাবণস্য রাম মানে হ্যাঁ আপনি যেটা বললেন রামের দ্বারা যে অর্থটা যেরকম বলা হয় সেই রকম, কিন্তু এখানে মূলত ওটা নয়, কারণ তৃতীয় বিভক্তিরও অর্থ কিন্তু কর্তা। তৃতীয় বিভক্তির আপনি যেটা বলছেন ঠিকই বলছেন। কেন বলছেন না, মানে অর্থটা ওরকম হচ্ছে, কিন্তু ব্যবহারটা আমি প্রথমে যেটা বুঝলাম আর কি, মানে দুটোই কর্তার মতন, দুটোই একই জিনিস, কিন্তু ঈশ্বরের সংসারের পালন এরকম, অর্থের কোনো পার্থক্য নেই, বলার ধরনটা আলাদা। যে ঈশ্বর সংসারকে ভালোভাবে পালন করছেন, আর ঈশ্বর কর্তৃক যে সংসারের পালন ক্রিয়া সেটা ভালো। বোঝা গেছে? বোঝা তো গেছে, কিন্তু ওই ভোলাটাই মাঝে উড়ে যাবে মাথা থেকে। ठीक है, আমি একবার সৌহার্দ্য के बोले दी। सौहार्द्य जी देखिए यहाँ पर क्या है, ईश्वरः संसारम साधु पालयति। इस वाक्य में अभी तक हमने जितना पढ़ा है उससे थोड़ा अतिरिक्त है। क्या है इसमें? कर्तरी का भी प्रयोग है, कर्मणि में भी षष्ठी का प्रयोग है, मतलब कर्तरी षष्ठी भी हुआ है, कर्मणि षष्ठी भी हुआ है। अभी तक हमने देखा क्या, वाक्य में अगर कर्म रहेगा तो कर्म में षष्ठी बना दो, वाक्य में कर्म नहीं है तो कर्तरी षष्ठी बना दो। यथा रामः पुस्तकम पठति, पुस्तकम कर्म है, इसी कारण से उसमें षष्ठी हो गया, तो कर्म में षष्ठी। रामः पुस्तकस्य पठनम करोति। जिस वाक्य में कर्म नहीं है, रामः पठति, तो उस वाक्य में कर्ता में षष्ठी लगा दीजिए, रामस्य पठनम भवति। भवति अस्ति ये सब क्रिया है, लेकिन ये अकर्मक क्रिया है। क्लियर? इसी कारण से क्या हुआ, करोति के बदले में हमने भवति लगा दिया, तभी कर्ता में हम षष्ठी कर सकेंगे। इससे पूर्व वाला उदाहरण जो था यहाँ पर, क्लियर? ये वाला है रामः पठति रामस्य पठनम भवति, रामः लिखति रामस्य लेखनम भवति। अभी ये वाला जो उदाहरण है इसमें कर्ता भी है कर्म भी है, दोनों में ही षष्ठी लगाने के बाद बोला जा रहा है। कैसे कर सकते हैं वो हम? तो बोला जा रहा है कि यहाँ पर देखिए कर्म होने से क्या करना है, इसको करोति लगाना था। जैसे जैसे
मैं एक बार लिखता हूँ यहाँ पर, रामः पुस्तकम पठति। ओके, तो इसको क्या कहा था हमने, रामः पुस्तकस्य पठनम करोति। ओके, ऐसा किया था हमने। अभी करोति को हटा देंगे, इस वाक्य को ही देखिए कैसे किया जाता है, हटा देंगे करोति को, तब कैसा होगा, पठनम भवति। कस्य पठनम भवति, इदानीं रामस्य रामस्य पुस्तकस्य पठनम भवति, नाम रामकर्तृक पुस्तकस्य पठनम भवति। उसी तरीके से यहाँ पर भी, मतलब यहाँ पर देखिए, जब हमें कर्म में षष्ठी करना था तब हम यहाँ पर करोति लाए थे, अभी यहाँ पर करोति नहीं है, क्या है, भवति है। तो भवति लाने से हम कर्म में भी षष्ठी किया हमने और कर्ता में भी षष्ठी किया। यहाँ पर अस्ति इस क्रिया को आश्रय करके हमने यहाँ पर भी षष्ठी किया, यहाँ पर भी षष्ठी किया। ठीक है, ठीक है सर के ऊपर से गया क्या? नहीं सर समझे। ठीक है ना। गुरुः शिष्यं साधु पाठयति, गुरुः शिष्यस्य पाठनं साधो अस्ति। गुरोः शिष्यस्य पाठनं नाम गुरुकर्तृकं शिष्यस्य यत् पाठनम् अस्ति तत् साधु अस्ति, মানে গুরুর দ্বারা বা গুরু কর্তৃক শিষ্যকে যে পড়ানো হচ্ছে সেই পড়ানোটা সাধু। ঠিক আছে, পাণিনিः বিচিত্রম সূত্রম করোতি, সেটাকে পাণিনেः সূত্রस्य কৃতিः বিচিত্রম अस्ति, করোতিটাকে এবারে ভেঙেছে, কৃতিः अस्ति, বোঝা গেছে, করোতিটাকেও আবার কৃদন্ত করেছে, তো কৃতিः এটা হচ্ছে কৃদন্ত। পাণিনি কর্তৃক সূত্রের যে সূত্র রচনা, কৃতি মানে রচনা, সেটা হচ্ছে বিচিত্র। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই পর্যন্ত এখানটাতে আপনারা এই টার্মটা এরকম ভাবে ভেবে রাখুন। ষষ্ঠীতে তো নেই মনে হচ্ছে, অনেকটা হয়ে যাবে। বাপরে বাপ, অনেকগুলো আছে পড়া। আচ্ছা, এতটা পর্যন্ত থাক তাহলে, এইটা নয়, 219 পাতা পর্যন্ত, 91 পার্ট পর্যন্ত। ঠিক আছে, 87 থেকে সম্ভবত 91। ঠিক আছে ঠিক আছে, আজকে এই পর্যন্ত, শান্তি মন্ত্রের দ্বারা সমাপ্তি করছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তিঃ। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। সকলকে শুভরাত্রি, রাখছি।